প্রধানমন্ত্রী নুরুল আফসারকে যে সম্মানটুকু দেখিয়েছে সেটা আমি কল্পনা করতে পারিনি। আমাদের অনেক নেতা এখনও জেলা আওয়ামী লীগ আসতে পারেনি, কিন্তু আজকে অনেকেই নতুন নতুন এসে জেলা আওয়ামী লীগে অবস্থান নিচ্ছে। কারা প্রকৃত মাঠে রাজনীতি করে, কারা হোটেলে বসে রাজনীতি করে, সব কিছু উনি উপস্থাপন করেছেন। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছেন কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান চৌধুরী। এ সময় তিনি প্রধানমন্ত্রীর হাতে একটি ফাইল জমা দিয়েছেন। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দীর্ঘ আলাপ হয়েছে। তার সাথে কি আলাপ হলো, ফাইলে কি ছিল, সেই বিষয়টা আমরা জানার জন্য এলাম পৌরসভার মেয়র মাহবুবুর রহমান চৌধুরীর কাছে। আপনাকে স্বাগতম টিটিএনে। যদি একটু জানাতেন প্রধানমন্ত্রীর সাথে কি আলাপ হলো, মানে আপনার কেমন লেগেছে, কি কথা বললো আপনার সাথে, যদি একটু জানাতেন। ধন্যবাদ টিটিএনকে। আসলে আমি সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি গত এক সপ্তাহ থেকে ঢাকায় ছিলাম, অবস্থান করেছিলাম। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি কিছু আমাদের প্রকল্প নিয়ে দেখা করার জন্য, এবং এই প্রকল্পগুলো নিয়ে আমি নির্বাচিত হওয়ার পর থেকে বিভিন্ন দপ্তরে চেষ্টা করেছি, কিন্তু তেমন সুফল পাইনি। সেই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনার জন্য মূলত তার সাথে দেখা করা, পাশাপাশি ওনার দেখা করার পাশাপাশি আমরা পলিটিক্যাল অনেক আলাপ হয়েছে। আমি খুবই আনন্দিত এই কারণে, মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত ধৈর্য সহকারে আমাদের সাথে 35 থেকে 38 মিনিট আমাদের সময় দিয়েছে, যেখানে উপস্থিত ছিলেন আমাদের কক্সবাজারের গর্ব, কক্সবাজারের কৃতি সন্তান, আমাদের সম্মানিত হুইপ, মাননীয় সংসদ সদরের জনাব সাইমন সরোয়ার কমল মহোদয় উপস্থিত ছিলেন, আমাদের জেলা পরিষদের চেয়ারম্যান উপস্থিত ছিলেন, আমাদের সম্মানিত উপজেলা চেয়ারম্যান ও নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান নুরুল আফসার সাহেব উপস্থিত ছিলেন। আমরা মোটামুটি 4 জনের সাথে আমাদের 38 থেকে 35 মিনিট আমাকে সময় দিয়েছে, এবং দীর্ঘ আলাপ আলোচনা হয়েছে। বিশেষ করে আলোচনা বেশি করেছি আমার পৌরসভার কয়েকটি উন্নয়ন নিয়ে। বিশেষ করে আমাদের কক্সবাজার পৌরবাসীর একটা শিশু পার্ক নেই, বিনোদনের জন্য আমাদের কোমলমতি শিশুদের জন্য একটা শিশু পার্ক খুব দরকার। এবং ইতিমধ্যে আমরা একটা সরকারি জায়গার উপরে আমাদের বাউন্ডারি ওয়াল দেওয়া হয়েছে, এবং শেখ রাসেল শিশু পার্ক, সেটা আমরা বাউন্ডারি ওয়াল করছি। কিন্তু প্রধানমন্ত্রীর কাছে আমরা উদ্বোধনের জন্য অনুমতি চেয়েছি। উনি উদ্বোধনের জন্য উদ্বোধন অনুষ্ঠান সাদরে গ্রহণ করেছে, এবং সামনে যে কোনো একটা বড় প্রকল্প যখন অনুষ্ঠান হবে সেখানে এটা উদ্বোধন করে বলেছেন, আমাকে দিয়েছেন। এবং পাশাপাশি ওই জায়গাটা কক্সবাজার পৌরসভার নাম হস্তান্তরের জন্য প্রক্রিয়া আছে, ওই প্রক্রিয়াটা উনি সম্পন্ন করে দেবেন বলেছে। পাশাপাশি আমি আরেকটা, আমাদের বড় সমস্যা হলো আমাদের গাড়ি পার্কিংয়ের খুব অভাব আছে। তো আমি 9 একর জায়গা এখানে আমাদের ওই 2টা জায়গা আমি ওনাকে প্রস্তাব দিয়েছি। একটা জায়গা হলো আপনার হোটেল জন্য যে প্লটগুলো আছে সেখানে একটা গাড়ি পার্কিংয়ের জন্য একটা জায়গা আছে। সেই জায়গাটা হলো ওশান প্যারাডাইজের পরে যেটা 2.5 একর একটা জায়গা আছে, ওই জায়গাটাও প্রস্তাব দিয়েছি। ওইখানে আমি বহুতল গাড়ি পার্কিংয়ের জন্য আমি প্রধানমন্ত্রীর কাছে লিখিত দিয়েছি। পাশাপাশি শৈবালের পাশে একটা 9 একর জায়গার জন্য আমি গাড়িগুলো রাখার জন্য, কক্সবাজারে আগত পর্যটকদের গাড়িগুলো রাখার জন্য আমি বিশেষ করে বাসগুলো এখানে রাখার জন্য পাশাপাশি ওই যেটা ওশান প্যারাডাইজের পাশে আসে ওইটা 2.5 একর, ওইটার জন্য বহুতল একটা গাড়ি পার্কিংয়ের ব্যবস্থার জন্য আমি প্রস্তাব দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলেছেন উনি যাচাই বাছাই করে ব্যবস্থা নেবেন। পাশাপাশি আমি একটি বঙ্গবন্ধু বোটানিক্যাল গার্ডেন, এখানে আসলে আমাদের পাহাড় কাটার কারণে আমাদের এখানে একসময় অনেক পাহাড়ে গাছপালা ছিল, সবুজ বনায়ন ছিল। তো বনায়নটা করার জন্য আমি একটা বোটানিক্যাল গার্ডেন করার জন্য 200 একর জায়গার উপর একটা প্রস্তাব দিয়েছি, সেটা উনি বিবেচনা করে বলেছেন। তারপর মূলত আরও দু একটা প্রকল্প আমি ওনাকে বলেছি, তখন উনি নিজেই আগ্রহ করে বলেছেন বাতিলকৃত প্লটগুলোর কী অবস্থা। তখন আমাদের সাইমন সরোয়ার মহোদয় বলল, আপা এগুলো এই অবস্থায় আছে, পরিত্যক্তভাবে আছে, এখানে কেউ মাছ চাষ করে খায়, কেউ করে খায়। তো উনি বললেন এখানে এভাবে চলবে না, তুমি গিয়ে কোক চেয়ারম্যানের সাথে এবং জেলা পরিষদের সাথে বসে তুমি এখানে কিছু প্রজেক্ট সাজাও, 3 জন মিলে প্রজেক্ট সাজাও যেগুলো পর্যটকদের আকর্ষণ করে এবং পর্যটনের বিনোদনের জন্য কিছু করো এখানে। কারণ হাইকোর্টে একটা আদেশ আছে, যদি উনি বলেছেন এই প্লটগুলো আমি কোনো ব্যক্তিকে আর দিব না, সেটা আমার দলের হোক, সেটা যাতে ভবিষ্যতে আমরা যদি ক্ষমতায় না থাকি তাহলে অন্য কেউ যাতে আর কাউকে দিতে না পারে, সেই জন্য এখন থেকে পর্যটক বান্ধব কিছু, তোমরা পর্যটকদের বিনোদনের জন্য কক্সবাজার তেমন কিছু নেই সন্ধ্যার পরে, বিশেষ করে ওয়াটার পার্কের কথা বলেছেন, ইমোজিন পার্কের কথা বলেছেন। তুমি কোক চেয়ারম্যান এবং জেলা পরিষদের সাথে বসে তোমরা মাস্টার প্ল্যানের সাথে সমন্বয় রেখে তোমরা এখানে কিছু প্রস্তাব দাও, পর্যটকদের সুবিধার জন্য, পর্যটকদের বিনোদনের জন্য কিছু প্রস্তাব দাও, সেগুলো আমরা বাস্তবায়ন করে ফান্ড আমরা দিব।
পরবর্তীতে আমরা বাস্তবায়ন হওয়ার পর কক্সবাজার পৌরসভাকে আয়ের জন্য আমরা হস্তান্তর করব। তো আমি এসেছি, আমি কোক চেয়ারম্যান আজকে ঢাকায় গিয়েছেন, উনি আসলে জেলা পরিষদ মহোদয়ের সাথে বসে আমরা তিনজনে বসে আমরা এখানে কিছু আমাদের পর্যটকদের জন্য এবং আমাদের আগামী প্রজন্মের জন্য আমরা কিছু প্রকল্প নিব, সেগুলো বাস্তবায়ন করলে কক্সবাজারের ব্যাপক একটা যে আমাদের পর্যটন শিল্প, সেই পর্যটন শিল্পের জন্য অনেক কাজ হবে। পাশাপাশি আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি আমি কিছু বিচ এলাকায় বিচ ম্যানেজমেন্ট কমিটি আছে, পাশাপাশি আমরা কিছু কাজ করতে চাই। উনি বলেছে ঠিক আছে, এটা তোমার এরিয়া যতটুকু পড়েছে সেটুকুর মধ্যে তুমি তোমার মতো করে তুমি কিছু কাজ করো, যাতে পর্যটকরা যাতে কিছু ফেসিলিটি পায়। তারা বিশেষ করে আমাদের এখানে সবচেয়ে বড় সমস্যা হলো লক্ষ লক্ষ পর্যটক আসে, কিন্তু আমরা সেইবার গণশৌচাগার আমাদের কাছে নেই, বিশেষ করে একটা মহিলা। বিচ এলাকায় এগুলো তো আসলে জেলা প্রশাসন দেখে, এগুলো তো আপনাদের দেখার কথা, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতায় আপনাদের কাজ, ওনারা আলাদা করে পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দিয়েছেন। এই বিষয়টি কি আসলে এখানে বিচ এলাকায় এখানে আমাদেরও কাজ করতে কোনো বাধা নেই, আমি মনে করি কোনো বাধা নেই। বিচ ম্যানেজমেন্ট কমিটি আছে, বিচ ম্যানেজমেন্ট কমিটি কক্সবাজার থেকে শুরু করে বিচ যতটুকু আছে ততটুকু ওনার কাজ করতে পারবে, কিন্তু পৌরসভা এলাকা আমার যতটুকু পড়েছে এখানে ওনারা কাজ করবে, আমরাও কাজ করবো। এখানে জনস্বার্থে এগুলো করা যায়, পর্যটকদের জন্য আমরা করবো। যে আমরা তো চাচ্ছি যে জেলা প্রশাসক এবং বিচ ম্যানেজমেন্টের সমন্বয়ে আমরা সকলেই মিলে এই বিচ আমাদের পর্যটক যারা আসে লক্ষ লক্ষ পর্যটক যেগুলো আসে তাদের যারা সুবিধা যেগুলো আমরা দিতে পারি, তাদের যে চাহিদাগুলো সেই চাহিদাগুলো এখনও কিন্তু পূরণ করতে পারি নাই। বিশেষ করে একটা মহিলা বাথরুমের কোনো সুব্যবস্থা আমরা করতে পারি নাই, ব্রেস্ট ফিডিংয়ের কোনো ব্যবস্থা করা হয় নাই, আমাদের কোমলমতি শিশুদের জন্য আমরা তেমন কিছু করতে পারি নাই। সেই কিছু ব্যবস্থা আমরা জেলা প্রশাসক এবং সাথে বসে আমাদের বিশেষ করে আমার মাননীয় প্রধানমন্ত্রী একটি কথা বলেছেন, তোমরা যা করবা তোমরা সমন্বয় নিয়ে করবা, সমন্বয় নিয়ে করবা। তুমি জেলা প্রশাসক এবং কোক চেয়ারম্যান, উনি আমাকে স্পেসিফিক দুজনের কথা বলেছেন, জেলা প্রশাসক এবং কোক চেয়ারম্যানের সাথে বসে, যাতে কোক চেয়ারম্যানের সাথে বলছে এই কারণেই, আর উনি একটা মাস্টার প্ল্যান করছে, এই মাস্টার প্ল্যানে যাতে কোনো আবার বিঘ্নতে না হয়, কোনো বাধা সৃষ্টি না হয়, সেই জন্য উনি বলেছেন কোক চেয়ারম্যান এবং জেলা প্রশাসনের সাথে বসে সমন্বয় করে কাজগুলো করার জন্য। তো আমিও ব্যক্তিগতভাবে আমি চাই এদের সাথেও বসবো। পাশাপাশি আমাদের এখানে স্টেক হোল্ডার অনেক প্রবীণ মানুষ আছে, বিশেষ করে আমাদের ধরেন এখানে অনেক সিনিয়র মানুষ আছে, যাদের সাথে বসে আমরা কিছু পরামর্শ করে কিছু কাজ করতে পারবো। যেমন ধরেন প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক আছেন, অভিজ্ঞ সাংবাদিকবৃন্দ প্রবীণ সাংবাদিকবৃন্দ আছেন, তার পাশাপাশি আমাদের চেম্বার অফ কমার্সের সভাপতি সাধারণ সম্পাদক আছেন, চেম্বার অফ কমার্সের কিছু সদস্য আছেন, তারপর আপনার হোটেল মনোরঞ্জনের সভাপতি সাধারণ সম্পাদক আছেন, তারপর রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি সাধারণ সম্পাদক আছেন, টুয়াকের সভাপতি সাধারণ সম্পাদক আছেন, এবং পর্যটন শিল্প নিয়ে যারা কাজ করে এবং আমাদের কক্সবাজারের প্রবীণ রাজনীতিবিদ যারা আছে সবাইকে নিয়ে আমি একটু সমন্বয় সভা করতে চাচ্ছি ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে। কারণ তাদের সাথে পরামর্শ করলে আমি ব্যক্তিগতভাবে আমার কাউন্সিলররা থাকবে, আমি আগামী 10 তারিখের মধ্যে একটা সভা করব, সেই সভায় আমি এদেরকে দাওয়াত দিয়ে আমরা একটা আগামী দিনে আমরা কীভাবে আমাদের শহরকে আমাদের কক্সবাজার পৌরসভাকে আমরা সুন্দরভাবে সাজাতে পারি, তাদের পরামর্শ নিয়ে জেলা পৌরসভা এবং কোক চেয়ারম্যানের সাথে বসে আমরা একটা প্রধানমন্ত্রীর কাছে কিছু প্রস্তাব পাঠাবো এবং আমরা বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী যেভাবে বলেছে সেভাবে বাস্তবায়নের চেষ্টা করব। আচ্ছা, আমি একটু রাজনৈতিক আলাপ হয়েছে বলেছেন আপনি, আমি একটু সেটা নিয়ে জানতে চাই, কীরকম আলাপ হলো রাজনৈতিকভাবে? আপনি কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, আপনি অভিযোগ করেছিলেন আপনাকে সদস্য হিসেবে নিয়ে যাচ্ছে, এসব বিষয় নিয়ে আলাপ হয়েছে কিনা? অনেকেই বলছে রাজনীতিতে চমক আসছে কক্সবাজার জেলা আওয়ামী লীগে, তো এই চমকটা কি আমরা একটু জানতে চাই। আসলে আমার প্রধানমন্ত্রীর সাথে দেখা করার কথা ছিল একদিন আগেই, কিন্তু ওই দিন জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি সাধারণ আমাদের বিষয় সম্পাদক প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছে, সেই জন্য আমি ওই দিন যাইনি। কারণ আমার মূল কাজ ছিল আমার পৌরসভার উন্নয়নের বিষয়ে প্রধানমন্ত্রীকে অভিহিত করা এবং এগুলো প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করা। পাশাপাশি যদি উনি আমার সাথে পলিটিক্যাল কোনো কথা বলে তাহলে আমি কথা বলতাম, সেই জন্য আমি সেই দিন দেখা করিনি। পরের দিন আমি দেখা করেছি। আমি সবচাইতে অবাক হয়েছি, এর আগের দিন আমাদের কিছু নেতা নুরুল আফসার সাহেব নিয়ে অনেক প্রধানমন্ত্রীকে অনেক কিছু কথা বলেছে, কিন্তু আমি আমাদের হুইপ মহোদয় জেলা পরিষদ চেয়ারম্যান মুজাফর যখন আমরা গেলাম, আমি বাসায় আপনারা বিশ্বাস করতে পারবেন না, প্রধানমন্ত্রী নুরুল আফসারকে যে সম্মানটুকু দেখিয়েছে সেটা আমি কল্পনা করতে পারি নাই। প্রধানমন্ত্রী ওনার সমস্ত কিছু খবর নিয়েছে এবং উনি এক প্রকার বলেছে তুমি দাঁড়ালেতে জিতে যাও, তুমি দাঁড়ালেতে জিতে যাও। তখন আমি বললাম প্রধানমন্ত্রীকে, মাননীয় প্রধানমন্ত্রী উনি তো টমটম চালক, উনি রিক্সা চালক, উনি বস্তিদের,
ওনাদের নেতা, ওনাদের সাথে ওনার উঠা বসা, সেই জন্য উনি যেতে যায়। তখন প্রধানমন্ত্রী হাসলো, অনেক কথা বললো। আর অনেকেই তো পাঁচতারা হোটেলে বসে রাজনীতি করে, রাজনীতি পাঁচতে তো ওনার রাজনীতি তো একদম সাধারণ জনগণের সাথে, সেই জন্য উনি জিতে। এবং ওনার আসলে তো প্রধানমন্ত্রী অনেক কথা বললো, হয়তো উনি ওনার বিরুদ্ধে এর আগের দিন অভিযোগ দিয়েছে, উনি বারবার দল বদল করেছে। উনি প্রধানমন্ত্রী উনি নিজে থেকে পরিচিত চাইছিলেন, বলতো আমি তো তুমি সব কিছু আমি জানি, তুমি ছাত্রলীগ করেছো সেটাও আমি জানি, তুমি মুক্তিযোদ্ধা সেটাও জানি, তুমি মাঝখানে আমাদের দল থেকে চলে গিয়েছিলে তোমার মামলার কারণে সেটাও জানি, এগুলো কোনো দরকার নেই। তুমি আজকে 25 বছর পর্যন্ত আমি জানি, 95 সালে তুমি থেকে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাথে আছো এবং জেলা আওয়ামী লীগের মেম্বার ছিলা, সব কিছু আমি জানি। তুমি কাজ করো, তোমার শেষ বয়সে তোমাকে মানুষ সম্মান দিয়েছে, হয়তো এটা তোমার শেষ সময়, তোমার জন্য অনেক কিছু আছে, আমি আমার তরফ থেকে যা যা করার আমি করব। তো আমি একজন চিন্তা করি মাননীয় প্রধানমন্ত্রী, ওনার নলেজে কিন্তু সব কিছু আছে এবং উনি একজন প্রবীণ মানুষ। মুক্তিযোদ্ধা নুরুল আফসার সাহেবকে আমরা কাজ করে ওনাকে নির্বাচিত করেছি বাংলা কক্সবাজারের পৌরসভা এবং সদর ইউনিয়নের সম্মানিত জনগণ ভোট দিয়ে ওনাকে নির্বাচিত করেছে। সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে সাদর গ্রহণ করেছেন এবং একজন জনপ্রতিনিধি হিসাবে যাকে অত্যন্ত মূল্যায়ন করেছেন, সেজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী কৃতজ্ঞতা বলছি, ধন্যবাদ জানাচ্ছি। এর পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীকে আমি একটি প্রস্তাব দিয়েছিলাম, সেটা হলো মাননীয় প্রধানমন্ত্রী আসলে আমাদের উকিয়া টেকনাফে আমাদের আসলে প্রকৃত আওয়ামী লীগ অবহেলিত, প্রতিটি জায়গায় অবহেলিত, কিন্তু আমাদের এখানে নেতৃত্ব অবহেলিত। তখন উনি বললেন এখানে প্রেসিডেন্ট সেক্রেটারিকে, টেকনাফের প্রেসিডেন্ট সেক্রেটারিকে আওয়ামী লীগের, উকিয়ার প্রেসিডেন্ট সেক্রেটারিকে। আমি তখন বললাম এখানে আমাদের সম্মানিত নেতা, শ্রদ্ধেয় নেতা, প্রয়াত সাংসদ মোহাম্মদ আলী সাহেবের ছেলে সাধারণ সম্পাদক এবং আমাদের প্রয়াত নেতা জনাব শফি মেম্বারের ছেলে সভাপতি। তখন উনি অনেক খুশি হলো, বলো না মোহাম্মদ আলী ভাইয়ের ছেলে সাধারণ সম্পাদক, এটা তো আমার জন্য ভালো দিক, এবং শফি মেম্বারের ছেলে সভাপতি, এটা তো আমাদের জন্য ভালো দিক, এটা তো পোড়া খাওয়া আওয়ামী লীগ। তখন বলো উকিয়াতে বললাম আমি জাহাঙ্গীর ভাই, উনি বোর্ডের চেয়ারম্যান, উনিও আমাদের দীর্ঘদিনের নেতা এবং সাধারণ সম্পাদক, আমাদের একদম পোড়া খাওয়া ছাত্রলীগের থেকে শুরু করে মানে আজীবনেই একজন আমাদের তৃণমূলের একজন কর্মী, সেও সাধারণ সম্পাদক, সে আবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও। তো মাননীয় প্রধানমন্ত্রী ভালো, কিন্তু আমি বললাম যে মাননীয় প্রধানমন্ত্রী ভালো ঠিক আছে, কিন্তু আমাদের অনেক জনপ্রতিনিধি এখনও অবহেলিত এবং অনেক নেতাকর্মী অবহেলিত, এখানে ভবিষ্যতে অন্য কোনো চিন্তা করা দরকার। তো মাননীয় প্রধানমন্ত্রী এটি নিয়ে আমার একটু কিছু কথা বলেছে, আমি মাননীয় প্রধানমন্ত্রী বলছে ঠিক আছে অসুবিধা নেই, এগুলো আমরা দেখব ইনশাল্লাহ। তারপর এরপরে চকরিয়া নিয়ে কথা হলো, চকরিয়াতে নিয়ে অনেক আলোচনা হলো, আমাদের হুই মহোদয় অনেক কথা বললো চকরিয়া নিয়ে। চকরিয়াও উনি বললো যে না এখন কাউকে ম্যানেজ করা যাবে না, সকলের সমন্বয়ে কাজ করতে হবে। এখানে যার যার প্রাপ্য সে পেয়ে গেছে, যা যা করার যা হয়ে গেছে, সবাইকে নিয়ে সবাইকে নিয়ে কক্সবাজার জেলায় সবাইকে নিয়ে এখন কাজ করতে হবে। ওনার একটাই কথা হলো প্রবীণ নবীনদের নিয়ে কাজ করতে হবে। এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলছি নেত্রী দেখেন, জেলা কমিটিতে এখন আপনি সভাপতি সাধারণ সম্পাদক করেছেন, আমাদের কোনো আপত্তি নেই, আপনার এটা আপনারই সিদ্ধান্ত, দল আপনার বাবার দল, আপনি আছেন সভানেত্রী হিসেবে, আমরা আজীবন যতদিন বেঁচে যতদিন আমৃত্যু পর্যন্ত আপনাদের চাই। কিন্তু আমার একটা দাবি হলো, যারা আমি 1950 সাল থেকে ছাত্রলীগের রাজনীতি করে আসছি, আমি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলাম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছিলাম, আর সাংগঠনিক সম্পাদক ছিলাম জেলা আওয়ামী লীগের। সুতরাং আমার একটা আপনার কাছে দাবি হলো, এই জেলা কমিটিতে আপনি এই কমিটিতে আমাদের সাবেক ছাত্রনেতা যাতে প্রাধান্য দেন, বিশেষ করে 90 থেকে যারা ছাত্রলীগ করে আসছে আমাদের সাথে, এরশাদ বিরোধী আন্দোলন থেকে সমস্ত আন্দোলনে যারা সক্রিয় ভূমিকা পালন করেছিল, আপনি কজন নেতায় আমাদের অনেক নেতা এখনও জেলা আওয়ামী লীগ আসতে পারেনি, কিন্তু আজকে অনেকেই নতুন এসে জেলা আওয়ামী লীগের অবস্থান নিচ্ছে। এই জিনিসটা আপনাকে দেখার জন্য আমি অনুরোধ করছি। উনি বলেছে ঠিক আছে তুমি কিছু নাম দাও, আর হুইপ মহোদয়কে বললো তুমি একটা লিস্ট দাও সাবেক ছাত্রনেতাদের নিয়ে, তুমি একটা লিস্ট দাও, লিস্ট দিয়ে এগুলো আমরা অন্তর্ভুক্ত করব। আর আরেকটা আমরা বিকল্প একটা প্রস্তাব দিয়েছি, সেটা মাননীয় প্রধানমন্ত্রী এখন এটা ওনার এখতিয়ার, উনি সেটা করলেও ভালো, না করলেও উনি যেটা সিদ্ধান্ত সেটাই মূল সিদ্ধান্ত, সেটা আমরা বার্তা পেতে নিব। এবং ওইভাবে কথা হয়েছে। আমাদের হুইপ মহোদয়ও টোটাল রাজনীতি, কক্সবাজারের রাজনীতি, কার কী অবস্থা, কারা প্রকৃত মাঠে রাজনীতি করে, কারা হোটেলে বসে রাজনীতি করে, সব কিছু উনি উপস্থাপন করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী ধৈর্য সহকারে সব কিছু শুনেছেন এবং এক প্রকার আমাদের জেলা পরিষদের চেয়ারম্যান অনেক কথা বলেছেন, উনিও ওনার উন্নয়ন সম্বন্ধে কিছু কথা বলেছেন এবং উনি ওনার এখানে ওনার এক প্রকার
আসলে মোজাম্মেল পরিবার এদের নিয়ে এদের মাননীয় প্রধানমন্ত্রী একটু ছিল, সেগুলো উনি বলেছেন ঠিক আছে না, এখন থেকে তোমরা ভুল করেছো। উনি বলেছেন না, আমার ভুল হয়ে আমাদের ভুল হলে ক্ষমা করে দিন, আপনি আমাদের বোন। বল ঠিক আছে, অসুবিধা না, আমাকে ভুল এখানে ক্ষমা করার কিছু নেই। তোমরা সবাই মিলে সবাই একসাথে মিলে কাজ করো, দলের জন্য করো, এবং যারা ত্যাগী কর্মী যারা আছে তাদের জন্য কিছু কাজ করো। ওনার আমি সব কিছু দেখলাম, ওনার সব নবদর্পণে উনি সমস্ত কিছু আমরা যেই যে কথাগুলো বলেছি উনি প্রতিটির উত্তর ওনার কাছে আছে। এবং এই জন্য উনি কক্সবাজারের সমস্ত রাজনীতি কারা কীভাবে উপজেলা নির্বাচন নিয়ে অনেক কথা হয়েছে, উপজেলা যে নির্বাচনে কী জন্য দলের প্রেসিডেন্ট সেক্রেটারি খারাপ করেছে সেগুলো উনি জানে, এবং আগামী দিনে দল কিভাবে চলবে সেগুলো একটা নির্দেশনা উনি দিয়েছে। এবং আমি মনে করি ওনার শেষ কথা হলো মুরব্বীদের জায়গায় থাকবে, আগামী দিনে নতুন প্রজন্মকে নিয়ে এসে জেলা আওয়ামী লীগকে সাজাতে হবে। তো সেটার জন্য আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ আমাদের দেখেন, আমাদের অনেক জেলা ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক এখনও আপনার উপজেলা ছাত্রলীগের, আমরা যখন ছাত্রলীগের সেক্রেটারি ছিলাম সভাপতি সাধারণ, তারা উপজেলা কমিটিতে স্থান পাচ্ছে না, জেলা কমিটির স্থান পাচ্ছে না, জেলার অনেক সভাপতি সাধারণ সম্পাদক, কিন্তু এর চেয়ে অনেক নিম্ন শ্রেণীর নেতারা জেলা আওয়ামী লীগ সদস্য হচ্ছে, বিভিন্ন ডিপার্টমেন্টাল পোস্ট পাচ্ছে। এগুলোর বিরুদ্ধে আমাদের সংগ্রাম থাকবে, এগুলোর বিরুদ্ধে আমাদের কথা থাকবে, এগুলোর বিরুদ্ধে আমরা সবসময় প্রতিবাদ করছি, এখনও প্রতিবাদ করছি। মাননীয় প্রধানমন্ত্রীকেও বলেছি আমাদের জেলা ছাত্রলীগের সাবেক ছাত্রনেতাদের অবশ্যই মূল্যায়ন করতে হবে। কারণ তারা 90-এর আন্দোলন করেছে, তারা 96 আন্দোলন করেছে, তারা 2001 সালে আন্দোলন করেছে, তারা 2007 সালে আন্দোলন করেছে। তাদের অবদান, জেল কেটেছে অনেকে এখন একটা ঘর বাড়িতে থাকতে পারে না, অনেকে এক ঘর নাই, বাড়ি নাই। এই নেতাদের যাতে আপনি মূল্যায়ন করেন সেই জন্য আমাদের দাবি ছিল, আমাদের সবারই দাবি ছিল। উনি সেটা সাদর গ্রহণ করছে, এবং ইনশাল্লাহ আমি আশা করি আগামী জেলা আওয়ামী লীগের কমিটিতে আমাদের সাবেক ছাত্র নেতারা ভালো একটা অবস্থানে যাবে, সেটা আমি বিশ্বাস করি। আর নেতার সাথে সার্বিক বিষয়ে কথা বলেছি, এবং আমাদের আর একটা পৌরসভার বিষয়ে আমরা বলেছি, পৌরসভার এই কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে ইনশাল্লাহ কক্সবাজারের বিনোদনের জন্য পর্যটক যারা আমাদের এখানে আসলে এখন বিদেশি পর্যটকরা আসে না, এটা আমাদের সবচেয়ে বড় দুঃখের কথা। প্রসঙ্গে হয়তো এখানে উনি দুইজনের নাম আসছে। একজন আমাদের লেফটেন্যান্ট কর্নেল ফুরকান আহমেদ সাহেব, উনি হঠাৎ করে বলল, ফুরকানকে দিয়ে আমি অনেক কাজ করিয়েছি কক্সবাজারে, এবং আলাদা একটা বীজ করার জন্য আমি যাতে ওইখানে বিদেশিরা যাতে বা বাইরের পর্যটকরা আসে যাতে এখানে নিরাপদে করতে পারে, এগুলোর জন্য নির্দেশ দিয়েছিলাম। উনি অনেক সময় কাঁকড়া, বিশেষ করে লাল কাঁকড়া যাতে অভয়ারণ্য যাতে সুন্দরভাবে চলাফেরা করতে পারে বেড়া দেওয়ার জন্য বলেছিল, সেগুলোও উনি করেছে এবং করেছিল, সেটা আমরাও দেখেছি। তো ফুরকান আহমেদকে উনি নিশ্চয়ই কোনো একটা ভালো জায়গায় দিবে। এবং এই প্রসঙ্গে আবার হঠাৎ করে আনসারুল করিমের কী অবস্থা জিজ্ঞেস করলো। আনসারুল করিম অবস্থা বললো আছে, মাঝে মধ্যে আসুনি, তো নির্বাচনের পর থেকে তেমন আসে না, কিন্তু এখন মোটামুটি আমাদের এমপি মহোদয় এখন মাঝে মধ্যে যাই, ওইখানে যাই। বলে ওই মানুষটা একটু মূল্যায়ন করা দরকার, কিন্তু কদিন আগেও আমার সাথে দেখা হয়েছে, কিন্তু উনি কিছু বলে না। তখন উনি বলল ঠিক আছে, আমি ওই আনসারুল করিমের আর কর্নেল ফুরকানকে আমরা আমার যতটুকু আমার মনে হয় আর কি, উনি ওনাদেরকে মূল্যায়ন করে মনে হচ্ছে ভালো একটা জায়গায়, প্রশাসনিক কোনো একটা ভালো জায়গা ওনাদের দেওয়ার জন্য চিন্তা আমরা প্রধানমন্ত্রীর নলেজে আছে, সুনজর আছে। আমি সেটা ওনার মুখ থেকে শুনেছি। এবং প্রধানমন্ত্রী বললো, কদিন আগেও তো আমাদের ইয়ের সাথে দেখা হলো, আনসার করিমের সাথে দেখা হলো, উনি তো কিছু বললো না, নিজের থেকে বলতে হবে। আমি বললাম যে আপা আপনি তো নিজে থেকে অনেকে মূল্যায়ন করেছেন, এইভাবে হয়তো এই জন্য বলা নেই আর কি। তখন বলে ঠিক আছে, অসুবিধা নেই। আমরা কক্সবাজারে একসময় অনেক রাষ্ট্রদূত ছিল, আমাদের শ্রদ্ধেয় নেতা ওসমান সরোয়ার সাহেব রাষ্ট্রদূত ছিল, হয়তো সেরকম কিছু আমরা প্রত্যাশা করছি প্রধানমন্ত্রীর কাছ থেকে। এই দুইজনকে হয়তো কোনো জায়গায় দিবে, এবং অন্যজনকে হয়তো অন্য কোনো জায়গায় দিতে পারে, সেটাও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আমি যতটুকু দেখলাম কর্নেল ফুরকান সাহেব এবং সাথে কথা কর্নেল ফুরকান সাহেব বারবার বলেছেন উনি খুব কষ্ট করেছেন এবং ওনার খুব প্রশংসা করেছেন। পাশাপাশি ওই আনসার করিমের কথাও বলেছেন, ওনাকেও একটা ভালো জায়গায়, উনি অভিজ্ঞ মানুষ এবং ডক্টরেট ডিগ্রিধারী মানুষ, ওনাকেও ভালো কাজে লাগানো যায়। তো সেজন্য আমি মনে করি প্রধানমন্ত্রী আসলে আমরা যেগুলি চিন্তা করি না সেগুলো প্রধানমন্ত্রী চিন্তা করে। ডক্টর আনসারের কথা আমরা কোনোদিনই চিন্তা করি না, আর উনি মনে হয় এখন রাজনীতিতে অনেক পিছিয়ে। ফুরকান ভাই লেগে আছে, কিন্তু নেতৃত্বের কথা তখন আবার আমাদের হুইপ মহোদয় বললো উনি তো আপনার পরিবার আত্মীয় হয়ে গেল। আমার আত্মীয় হলে তো আমাকে বলতে হবে,
তখন আমি বললাম যে না আপা হয়তো আপনি সবার মূল্যায়ন করেন সেই জন্য হয়তো বলে নাই না। তখন উনি বললেন ঠিক আছে আমি দেখব। তারপর আরও আমাদের একটা উপদেশ দিয়েছে উনি, সেটা আমার খুব ভালো লেগেছে। উনি বললো যে দেখো আমি কেন্দ্রীয় আওয়ামী লীগতে অনেক সাবেক ছাত্রনেতাদের নিয়েছি। আমার ওই প্রসঙ্গে ছাত্রনেতাদের আমি জেলা কমিটিতে নেওয়ার জন্য যে কথা বলি সেই প্রসঙ্গে আমার এটা আগে বলা উচিত ছিল। এটা উনি আমার তখন উদাহরণ দিল। তোমার একটা জিনিস মনে রাখবো মাহবুব, আমি কেন্দ্রীয় আওয়ামী লীগ অনেক জুনিয়র ছেলেবেলেদের নিয়েছি। তাদেরকে নিয়ে পর আমি তাদেরকে ডেকে একটা কথা বলেছি, তোমরা জেলা শহরে গিয়ে প্রতিটা মানুষের জেলা আছে, আমি ধরুন এখানে যাদেরকে নেওয়া হয়েছে তাদের প্রতিটা জেলায় গিয়ে তোমরা জেলা কমিটির সভাপতি সাধারণ সম্পাদক যে চেয়ারে বসো ওই চেয়ারে কোনোদিন বসবে না, এবং যারা মুরব্বী আছে তাদের চেয়ারে বসবে না, তোমরা প্রয়োজন ওই অনেক দূরে বসবা। কারণ তাদের অবদানের কারণে, তাদের অবদানের সব কিছুর কারণে আজকে দল এখানে এসেছে। তাদেরকে সম্মান দিতে না পারলে আমার কাছে সম্মান পাবে না। আগে মুরব্বীদের প্রবীণদের যাদের অবদানের কারণে আজকে দল এখানে এসেছে, যাদের অবদানের কারণে আজকে দল এত সুসংগঠিত, তাদেরকে মূল্যায়ন করে তাদের উপযুক্ত সম্মান দিয়ে তোমাদের জায়গায় তোমরা বসবা। তাদের সাথে কোনো গ্রুপিংও যাবে না, তাদের সাথে তাদের অবমূল্যায়নও করতে পারবে না। তো আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আসলে ধন্যবাদ জানাই। কতটুকু চিন্তা থাকলে মাননীয় প্রধানমন্ত্রী এরকম একটা নির্দেশনা দেয়, কারণ উনি বারবার বলেছেন আমাদের প্রবীণ যারা আছে তাদের অনেক ত্যাগ তিতিকার পরে এই দল আজকে এতদিন পর্যন্ত আজকে আমরা 75 বছরের আজকে আমরা পালন করছি। এই 75 বছরে আমাদের কত নেতারা আমাদের কাছ থেকে হারিয়ে গেছে, কিন্তু আমাদের এই তাদের অবদান কিন্তু আমরা বলতে পারবো না। তো আমি সেই জন্যই বলি মাননীয় প্রধানমন্ত্রী আসলেই আমাদের সেই উপদেশটা আমি আমাদের সকলকে বলবো, আমাদের যারা সিনিয়র আছে যার যার যোগ্য মতো তাদেরকে আমরা সম্মান করব, এবং যারা প্রাপ্য মতো তাদের সম্মান করব, এবং যারা মৃত্যুবরণ করেছেন আমাদের অনেক নেতারা তাদের কথা উনি খবর নিয়েছেন। বিশেষ করে অ্যাডভোকেট জহির সাহেবের কথা বলেছেন, আমাদের এসকে শামসুদ্দৌলা ইসহাক সাহেবের কথা বলেছেন, ইসহাক সাহেবের ছেলেরা এখন কী করে সেগুলো বলেছেন। তারপর অনেকের কথা বলেছেন, আমাদের মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী সাহেবের কথা বলেছেন, এদের পরিবারের সাথে যোগাযোগ রাখার জন্য আমাদের নির্দেশ দিয়েছে। তো আমরাও কথা দিয়েছি নেত্রী, আমরা চেষ্টা করব ওনাদের সাথে যোগাযোগ রেখে ওনাদের খবর রাখার জন্য। আর এই আলোচনা আর কি অনেক আলোচনা, কক্সবাজার নিয়ে তো অনেক আলোচনা হলো। হ্যাঁ, পুরো কক্সবাজার নিয়ে চকরিয়ার রাজনীতি নিয়ে কিরকম আলাপ হয়েছে? জাফর সাহেবের কথা উনি বলেছেন কিনা? জাভেদ সাহেবের কথা উঠেছে, কিন্তু উনি বলেছে কাউকেও এখন বাদ দেওয়া যাবে না, সবার সমন্বয় করে রাজনীতি করতে হবে। এখানে সবারই অবদান আছে। ওরা দুঃসময়ী ছিল, উনি একটা কথা বলেছেন, ওনারা তো দুঃসময়ী ছিল, ওনারা তো আন্দোলনে ছিল, তাহলে আমি কাউকে বাদ দিব কেন? হ্যাঁ, ওনাদের এখন বাদ দেওয়ার সুযোগ নাই, ওনাদেরকে সবাইকে সমন্বয়ে কাজ করতে হবে। হ্যাঁ, যখন একটা সময় আসবে তখন প্রবীণের জায়গায় চলে যাবে, নবীনরা তখন রবীনরা চলে আসবে, কিন্তু কাউকে বাদ দিয়ে রাজনীতি করার কোনো সুযোগ নেই, উনি স্পষ্টভাবে বলে দিয়েছে। তো আমি মনে করি এখন আমাদের আসলে উনি আমাদের অনেক কথা বলেছে, আসলে এগুলো মিডিয়াতে বলা যায় না, কিন্তু এখনও আমি মনে করি দলকে সুসংগঠিত করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, এটাই আমাদের মূল কথা। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান চৌধুরীর কাছে, তার সাথে কথা বলছিলাম, এবং তিনি প্রধানমন্ত্রীর সাথে অনেক দীর্ঘ আলাপ করেছেন, এবং তখন হুইপ আমাদের কক্সবাজার সদর রামু ঈদগাঁও আসনের হুইপ কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আফসার সহ এখানকার যারা নেতৃবৃন্দ ছিল সিনিয়র তারা উপস্থিত ছিলেন, এবং তিনি আসলে আমাদেরকে সেই কথাগুলো আমাদেরকে জানাচ্ছিলেন। দর্শক, এতক্ষণ আমি আব্দুর রশিদ মানিক আপনাদের সাথে ছিলাম। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই।